লেখিকা অদিতি ঘোষের স্বপ্নেরা মেলেছে ডানা। অমৃতা চলে গেছে অনেকক্ষণ। নিঃস্ব রিক্ত মন নিয়ে কৃষ্ণচূড়া গাছটার তলায় এখন একাই বসে আছে শুভজিৎ। অমৃতার আজকের কথাগুলো শোনার পর বেঁচে থাকার সব ইচ্ছাই যেন ফুৎকারে নিভে গেছে ওর। একটা বড় রকম ঝড়ের ধাক্কায় সকাল থেকে বিধ্বস্ত হয়েছিল মনটা। ভেবেছিল অমৃতার ক্ষণিক সান্নিধ্য হয়তো সেই ঝড়কে থামিয়ে দিতে পারবে, তাই ফোন করে এখানে আসার জন্য রিকোয়েস্ট করেছিল ওকে। কিন্তু শুভজিতের সে প্রত্যাশা পূরণ হয়নি আজ, বরং অন্য আর এক ঝড়ের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে ওর বুকের ভেতরটা। অমৃতার এখানে আসার আসল উদ্দেশ্যটা প্রথমে বুঝতে পারেনি শুভজিৎ, তাই বড় অদ্ভুত লেগেছিল ওর ব্যবহার। ভীষণ অচেনা মনে হচ্ছিল আজ ওকে। 1 মাস মুম্বাইয়ে থেকে শুধু গ্ল্যামারই বাড়েনি অমৃতা দত্তের, বেড়েছে ব্যক্তিত্বের আড়ালে লুকিয়ে থাকা আত্মম্ভীরতাও। ভালো রকম বদল হয়েছে ওর হাবভাবের। মাত্র 2 দিন দেখা না হলেই কথার পাহাড় জমে যেত যার মনের মধ্যে। দীর্ঘ অদর্শনের পরও আজ তারই যেন কথা বলার সামান্য আগ্রহটুকু ছিল না। বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে বসেছিল অমৃতা। নিতান্ত নিরুপায় হয়েই যে অমৃতা শুনছিল ওর সমস্যার কথা, সেটা এখন বুঝতে পারছে শুভজিৎ। সেই কারণেই সহানুভূতির ছিটে ফোঁটাও চোখে পড়েনি আজ অমৃতার কোনো আচরণের মধ্যে। ভাবতে সত্যি অবাক লাগছে শুভজিতের, কত সহজভাবে বলে চলেছিল অমৃতা কঠিন কথাগুলো। সেই সব কথায় কোনো প্রতিবাদ করেনি শুভজিৎ, চেষ্টা করেনি কোনো যুক্তিগ্রাহ্য উত্তর খোঁজার। শুধু অবাক হয়ে শুনেছে, বুক পেতে সহ্য করেছে প্রিয় মানুষটার কাছ থেকে আসা সেই সতীক্ষ্ণ বাক্যবাণের আঘাত। অমৃতাকে এতটা প্র্যাকটিক্যাল হতে কখনো দেখেনি শুভজিৎ, বরং এর উল্টোটাই দেখে এসেছে এতদিন। যখনই ও নিজের ব্যর্থতা বা অনিশ্চিত ভবিষ্যতের প্রসঙ্গ তুলেছে, তখনই ওকে থামিয়ে দিয়েছে অমৃতা। 6 মাস আগের এমনই একটা বিকেলের কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে আজ। এইখানে বসেই গল্প করছিল ওরা। অনেকটা হতাশার থেকেই শুভজিৎ সেদিন বলেছিল, আমার কপালে কি যে লেখা আছে কে জানে। মনে হচ্ছে সব ছেড়ে এবার চাকরি চেষ্টা করতে হবে, আর যদি তা না মেলে টিউশনি তো আছেই অগতির গতি। কপট রাগ দেখিয়েছিল অমৃতা, এই সব বললে আর তোর সঙ্গে দেখা করব না। কতবার বলেছি জিৎ, এত নেগেটিভ কথাবার্তা তোর মুখে শুনতে আমার একটুও ভালো লাগে না। তবু সেই বলবি? চাকরি, ব্যবসা, বাজারের থলে, মাছের বাজারে দর কষাকষি, এসব তোর জন্য নয় রে জিৎ। তুই একজন সত্যিকারের শিল্পী, তাই শুধু মনের খুশিতে ছবি আঁকবি, ব্যাস, তাহলেই তোর স্বপ্ন ঠিক পূরণ হবে। তোর তুলির টানে যে কত জীবন্ত হয়ে ওঠে ছবিগুলো, তা তুই নিজেও জানিস না জিৎ। আর একটু ধৈর্য ধর, দেখবি এমন একদিন আসবে যেদিন সব মানুষ এক ডাকে চিনবে এই শুভজিৎ মিত্রকে। সেদিন তোর জন্য আমার নিজেরও কি কম গর্ব হবে? অমৃতার কথার জাদুতে মুহূর্তে সব দুশ্চিন্তা উধাও হয়ে গিয়েছিল শুভজিতের। অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়েছিল অমৃতার মুখের দিকে। এরপর রীতিমতো শাসনের সুরে অমৃতা বলেছিল, কি ভাবছিস এত? শোন, আর কখনো নেগেটিভ চিন্তা মাথার মধ্যে আনবি না, মনে থাকবে তো? ওর সেদিনের শাসনের মধ্যে আপনজনের ছোঁয়া অনুভব করেছিল শুভজিৎ। আবেগে নিজের মুঠোর মধ্যে অমৃতার নরম হাত দুটো চেপে ধরেছিল। অবশ্যই থাকবে, তুই যখন পছন্দ করিস না তখন আর কোনোদিন বলবো না এসব কথা। শুভজিতের কাঁধে আলতো চাপড় দিয়েছিল অমৃতা। দ্যাটস লাইক এ গুড বয়। সত্যি অমৃতার মুখ থেকে এই ধরনের ইতিবাচক কথাবার্তা শুনলে একটা অদ্ভুত ফিলিংস হতো শুভজিতের। মনে অনেক জোর পেত, ভাবতো আর কেউ পাশে না থাকলেও অমৃতা তো আছে। শুধু একবার নয়, বারবার অনুপ্রাণিত হয়েছে শুভজিৎ অমৃতার কথায়। মন থেকে সব হতাশাকে তাড়িয়ে আবার নতুন উদ্যমে শুরু করেছে আঁকতে। অমৃতাই একদিন স্বপ্ন দেখতে শিখিয়েছিল ওকে, অথচ সেই অমৃতাই আজ ওর সামনে এসে দাঁড়িয়েছিল একেবারে অন্য রূপে। নিজের সমস্যার কথা জানিয়ে অমৃতার কাছ থেকে আজ সাজেশন চেয়েছিল শুভজিৎ। তার উত্তরে রূঢ়ভাবে যে কথাগুলো বলেছিল অমৃতা, সেগুলোকে কিছুতেই মন থেকে সরাতে পারছে না ও। ফাটা রেকর্ডের মতো কানের কাছে একটানা এখনও বেজে চলেছে, জীবনটা ছেলে খেলা নয় রে শুভ। ছবি এঁকে স্ট্যাবলিশড হওয়াটাও মুখের কথা নয়, চেষ্টা করলেও সবাই তা পারে না। সারা দেশের কথা না হয় ছেড়েই দিলাম, আমাদের এই স্টেটেই কত ভালো ভালো আর্টিস্ট রয়েছে। তোর তো আর্ট কলেজের কোনো ডিগ্রি পর্যন্ত নেই, তাই অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে প্রমাণ করা অনেক কঠিন কাজ। আসলে বাস্তব সম্বন্ধে কোনো ধারণা না থাকলে অনেক স্বপ্ন দেখা যায়,
বহুদিন তো হলো তোর এই ছবি নিয়ে চর্চা, কিছু কি করতে পারলি? এবার এসব ছেড়ে তুই বরং যে কোনো একটা জবের জন্য চেষ্টা কর, যাতে অ্যাটলিস্ট খাওয়া পড়ার সংস্থানটুকু ভবিষ্যতে থাকে তোর। এছাড়া আর কি সাজেশন তোকে আমি দিতে পারি বল? অমৃতার কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল শুভজিৎ। স্থবিরের মতো বসেছিল। তা নিয়ে অবশ্য কোনো হেলদোল ছিল না অমৃতার। ও তখন তুনো থেকে শেষ তীরটা তুলে নিয়ে ধনুকে সংযোজন করতে ব্যস্ত ছিল। অযথা সময় নষ্ট না করে নিপুণ হাতে সেটা নিক্ষেপ করেছিল শুভজিতের আধভাঙা হৃদয়কে লক্ষ্য করে। ওহো, আমার আজ যে কারণে এখানে আসা সেটাই তো বলা হয়নি। তুই না ডাকলে কথাটা হয়তো ফোনেই জানাতাম তোকে। আসলে আমি নিজেকে নিয়েও নতুন করে ভাবছি এবার। এভাবে অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিজেকে ঠেলে দেওয়াটা হবে চরম মূর্খতা। ভেবে দেখলাম এখন ঠিকঠাক ডিসিশন না নিতে পারলে ইন ফিউচার অবভিয়াসলি পস্তাতে হবে আমাকে। কথা বলতে বলতে হঠাৎ উঠে দাঁড়িয়েছিল অমৃতা। আমি এলাম রে শুভ। শুভজিতের কাছে এবার বিষয়টা আরও পরিষ্কার হয়ে গিয়েছিল। অমৃতা ওকে অ্যাভয়েড করতে চাইছে, এই কারণে 3 দিন আগে ফিরেও দেখা করেনি। অমৃতার আজকের সম্বোধনটা ভীষণ কানে লাগছিল ওর। বাড়ির সবাই এমনকি বন্ধুরাও ওকে শুভ বলেই ডাকে। জিৎ ডাকটা ছিল অমৃতার একান্ত নিজের, সেটাকেও বদলে ফেলেছে আজ অমৃতা। হেমন্তের বিকেলটা বড় তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখন সবে 5:10। সূর্যদেব ইতিমধ্যে পশ্চিমে ঢলে পড়েছেন। আর একটু পরই আকাশটা লাল করে দিয়ে টুপ করে ডুব দেবেন। একইভাবে একই জায়গায় বসে আছে শুভজিৎ। উঠতে ইচ্ছে করছে না আজ। স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তের এই কৃষ্ণচূড়া গাছটা বেশ পুরনো, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গাছটার সঙ্গে। মাধ্যমিকের পর থেকে ছুটি ছাটার দিনে বন্ধুদের সঙ্গে এখানে আসতো ওরা। উচ্চ মাধ্যমিকের সময় থেকে অবশ্য শুধু দুজনে আসতো, তাগিদটা বেশি ছিল অমৃতার। এই গাছের তলায় বসে কতবার একসঙ্গে সূর্যাস্ত দেখেছে ওরা। অস্তমিত সূর্যের লালিমা এসে যখন পড়তো অমৃতার গায়ে মুখে, তখন ওর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতো শুভজিৎ। নিজের ঝোলা থেকে বোর্ড, পেপার, স্কেচ পেন্সিল বার করে স্কেচ করতে শুরু করে দিত মাঝে মাঝেই। এখানে বসেই এঁকেছেও নানা ভঙ্গিমায় বসে থাকা অমৃতার ছবি। রং তুলির ছোঁয়ায় সেগুলো পরে আরও সুন্দর হয়ে উঠত। শুভজিতের আঁকা সেই সব ছবি দেখার জন্য আকুল হয়ে থাকতো অমৃতা। ওর কাঁধের ঝোলাটায় হাত ভরে নিজেই বার করে ফেলতো ছবিগুলো, তারপর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতো সেগুলো। অমৃতার দু চোখে ফুটে ওঠা মুগ্ধতায় আপ্লুত হতো শুভজিৎ। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ, একই সঙ্গে বিএসসি পাশ করেছিল ওরা দুজনে। তারপর আর পড়াশোনা করেনি শুভজিৎ। নিজের আঁকার সরঞ্জাম কেনা ও হাত খরচের টাকা জোগাড় করার জন্য টিউশনি করতে শুরু করে দিয়েছিল তারপর থেকে। অমৃতা ম্যাথে এমএসসি করছে, সেই সঙ্গে চলছে ওর গানের তালিম। গানের ওপর বেশ কিছু ডিগ্রি রয়েছে ওর। অমৃতাদের অর্থনৈতিক অবস্থাও বেশ ভালো। যোগ্যতার মাপকাঠিতে অমৃতা থেকে সব দিক দিয়ে অনেকটা পিছিয়ে শুভজিৎ। এই প্রসঙ্গ নিয়ে বহুবার কথা বলেছে শুভজিৎ। অমৃতা বিরক্ত হয়েছে, বলেছে ডিগ্রিটাই শুধু যোগ্যতার মাপকাঠি নয় জিৎ, ট্যালেন্টের মূল্য কিছু কম নয় বুঝলি। ইউ আর রিয়েলি ট্যালেন্টেড। সত্যি কোনোভাবে হিসেবটা মেলাতে পারছে না শুভজিৎ। স্কুল লাইফ থেকে চেনা সেই সহজ সরল মেয়েটার সঙ্গে কোনো মিল নেই খানিক আগের দেখাই অমৃতা দত্তের। মাত্র বছরখানেক আগের কথা। বিএসসি পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পর নিজের ঘরে বসে জল রঙে একটা ছবি আঁকছিল শুভ। সেটা দেখে দারুণ খুশি হয়েছিল অমৃতা। উচ্ছ্বাস চেপে রাখতে না পেরে জড়িয়ে ধরেছিল ওকে। তুই এমনই থাকিস জিৎ, এইভাবেই ডুবে থাকিস তোর আঁকার মধ্যে। আমি তো আছি তোর পাশে, চিন্তা কি। পাশ করে যেমন হোক একটা চাকরি জোগাড় করে ফেলবো আমি। তারপর আমার মাইনের টাকা আর তোর টিউশনি রোজগার দুই মিলিয়ে দিব্যি চলে যাবে আমাদের সংসার। এরপর যদি একবার তোর ছবি ঠিক জায়গায় পৌঁছতে পারে তাহলে তো কোনো কথাই থাকবে না। তবে তুই শুধু রোজগার করার জন্য অন্যের ফরমাস মতো ছবি আঁকবি সেটা কিন্তু আমি চাই না। তুই নিজের মতো করে কিছু ছবি অন্তত আঁকবি। তোর ছবির এক্সিবিশন হবে যখন, তখন আমি দারুণ সেজেগুজে তোর পাশে বসে থাকবো। এই অমৃতা দত্তকে তখন পায় কে? সরি, ভুল হয়ে গেল। তখন তো অমৃতা দত্ত হয়ে যাবে মিসেস মিত্র। অমৃতা ছেলে মানুষই দেখে হেসে ফেলেছিল শুভজিৎ। ওর মুখের ওপর এসে পড়া চুলটা সরিয়ে দিতে দিতে বলেছিল, পাগলি কোথাকার। এত এত কথা যে বলেছিল অমৃতা, তার সবই কি মিথ্যা ছিল? অত উচ্ছ্বাস নিয়ে সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথাগুলো কি করে বলতে পারে মানুষ? আসল নকল বোঝার ক্ষমতা কি তাহলে একদমই নেই ওর? একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শুভজিতের বুক ভেঙে। হায় রে শুভজিৎ মিত্র, কাকে নিয়ে এবার স্বপ্ন দেখবে তুমি? তোমার পাশে আজ তো আর কেউ রইল না। সকালে বাড়িতে অশান্তি হওয়ার পরই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল শুভজিৎ। অন্যদিন চা বিস্কুট খেয়েই পড়াতে চলে যায়। আজ রবিবার, তাই টিউশন ছিল না। চায়ের কাপ মুখে তুলতেই শুরু হয়েছিল অশান্তিটা, তাই চাটা খাওয়া হয়নি আর। বেলা 11টার সময় একবার গিয়ে আঁকার সরঞ্জাম নিয়ে এসেছে বাড়ি থেকে। তখনই হরিদার চায়ের দোকানে এসে পাউরুটি, ঘুগনি আর 1 কাপ চা খেয়েছিল। তারপর বাইক নিয়ে চলে গিয়েছিল 5 কিলোমিটার দূরে একটা আদিবাসী পাড়ায়। সারাটা দুপুর গাছতলায় বসে ছবি এঁকেছে। আদিবাসী ছেলেদের
ফুলের বটের ঝুড়ি ধরে আদুল গায়ে দোল খাওয়ার ছবি। ছবিটা আঁকার পর মনের কষ্টটা অনেকটা কমে গিয়েছিল। ভেবেছিল অনেকদিন পর ছবিটা দেখে খুব খুশি হবে অমৃতা, কিন্তু সেটা হলো কই। ছবিটা অমৃতাকে দেখানোর মতো পরিস্থিতি ছিল না আজ। ছবি নিয়ে আর না ভাবাই ভালো। কি হবে আর ছবি নিয়ে স্বপ্ন দেখে? মাথাটা খুব ধরেছে। দুপুরে আজ কিছু খাওয়াও হয়নি। ঘুগনি পাউরুটি খাওয়ার পর প্রায় 7 ঘন্টা পেরোতে চলল। খিদে পেট চুই চুই করছে, তবু ইচ্ছা করছে না উঠে গিয়ে কিছু খেতে। বারবার মনে পড়ে যাচ্ছে চায়ের টেবিলে বসে বলা দাদার কথাগুলো। দিনে 3 বেলা খাবার খোটা দিয়েছে আজ দাদা। আরও অনেক কথাই বলেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মা দেখছিল তার আদরের ছোট ছেলের হেনস্থা। দাদার বৌদির ব্যঙ্গ বিদ্রুপ শুনতে শুনতে অপমানে মাটিতে মিশে যাচ্ছিল। সেটা দেখেও কোনো প্রতিবাদ করেনি মা। বড় অবাক হয়েছিল আজও মায়ের ব্যবহারে। তবে কি চাপে পড়ে আজ নিজের মত বদলাতে চাইছেন সোনালী মিত্র? ছোট ছেলেকে একজন চিত্রশিল্পী হিসেবে দেখার বাসনা ফুরিয়ে গেছে তার? এতদিন শুভজিতের ধারণা ছিল পৃথিবীতে অন্তত 2টো মানুষ আছে ওর কষ্ট বোঝার জন্য, কিন্তু সে ধারণাটাও বদলে গেল আজ। মা বা অমৃতা কাউকে পাশে পেল না ও। বড় একা মনে হচ্ছে নিজেকে। বারবার একটা কথাই মনে হচ্ছে, জীবনের কোনো স্বপ্নই যখন পূরণ হলো না, তখন কি হবে আর নিজেকে বাঁচিয়ে রেখে? অবসন্ন মন নিয়ে নিজের প্রিয় জায়গাটা ছেড়ে উঠে দাঁড়ালো শুভজিৎ। খিদে বড় জ্বালা। প্ল্যাটফর্মের চায়ের স্টল থেকে 2টো বাসনা বিস্কুট নিয়ে পরপর 2 ভাঁড় চা খেলো শুভজিৎ। দাম মিটিয়ে বাইকে স্টার্ট দিল। বাড়ি যাওয়ার ইচ্ছে নেই এই মুহূর্তে। অগত্যা গঙ্গার দিকে রাস্তাটা ধরল। শুভজিতের এই 23 বছরের জীবনটায় আজকের মতো খারাপ দিন আগে কখনো আসেনি। ওকে আঘাত করতে সবাই যেন আজ বদ্ধপরিকর ছিল। ওরই সমবয়সী বৌমণি যে এভাবে ওর সঙ্গে কথা বলতে পারে, সেটা সত্যি ওর কল্পনার বাইরে ছিল। মাত্র 7 মাস আগে বিয়ে হয়েছে দাদার। তখন সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বৌমণি। প্রেম হতে না হতেই বাবা মায়ের চাপে একেবারে ছাদনা তলায়। দাদার তার 6 মাস আগে চাকরিটা পেয়ে গিয়েছিল আইটি সেক্টরে, তাই বিয়ের ব্যাপারে আপত্তি ছিল না দাদারও। বৌমণিকে বেশ পছন্দ হয়েছিল শুভজিতের। নিজের দিদি নেই, তাই বৌমণি হয়ে উঠেছিল ওর দিদি কাম বন্ধু। বৌমণির সঙ্গে গল্প করতে করতেও জানিয়েছিল অমৃতার সঙ্গে ওর সম্পর্কের কথা। সেটা নিয়ে কত মজা করেছে বৌমণি। আজ সেই বৌমণিকে দেখা গেল অন্য ভূমিকায়। স্বার্থ যে কত ভয়ঙ্কর জিনিস সেটা আজ হাড়ে হাড়ে উপলব্ধি করছে শুভজিৎ। সামান্য স্বার্থের জন্য কত অনায়াসে সহজ সম্পর্কগুলো জটিল হয়ে যায়। নিজেদের বাড়ির বাগানের দিকটা বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে দাদা। আজ নিয়ে 3 দিন প্রস্তাবটা তুলল। প্রথম 2 দিন আপত্তি জানিয়েছিল মা। আজ মাকে চুপ করে থাকতে দেখে মায়ের হয়ে শুভজিৎ করেছিল আপত্তিটা। দাদার প্রস্তাবে রাজি হলে যে কোনো অশান্তি হতো না, সেটাও জানে, তবু মায়ের মুখ চেয়েই আপত্তি করেছিল। বাবা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন, তার সঙ্গে অনেক টিউশনি করতেন। খুব হিসেবি মানুষ ছিলেন, তাই সঞ্চয় তেমন করে যেতে না পারলেও 2 ছেলেকে পড়াশোনা করানোর সাথে সাথে একটা স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন। 8 কাঠা জায়গা কিনেই দোতলা বাড়িটা তৈরি করেছিলেন বাবা। 8 কাঠা জায়গার মধ্যে 3 কাঠার ওপর ওদের বাড়ি, আর বাকি 5 কাঠা বাগান। সম্পত্তি নিয়ে মাথা ব্যথা নেই শুভজিতের, কিন্তু বাবার নিজের হাতে তৈরি বাগান কেটে অন্যের বাড়ি হবে এটা মেনে নিতে পারছিল না ও। ওই বাগানের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। বাবার সঙ্গে বাগানে বসে ওর আঁকার হাতে খড়ি, গাছপালা, ফুল পাতার ছবি আঁকতো। বাবা ভীষণ খুশি হতেন ওর সেই সব আঁকা দেখেই। উৎসাহ দিতে বলতেন, এখনই যা দেখছি তাতেই বুঝতে পারছি যে ভবিষ্যতে তুই নির্ঘাত একজন বড় আর্টিস্ট হবি। শুভজিতের চিত্রশিল্পী হওয়ার মানসিকতাটা গড়ে উঠেছিল তখন থেকেই। এতদিন বাগান বিক্রির ব্যাপারে মায়ের অনিচ্ছার কথা জানা সত্ত্বেও প্রসঙ্গটা উঠলে চুপ করেই থেকেছে শুভজিৎ। কিন্তু আজও আপত্তি জানাতেই আক্রোশে ফেটে পড়েছিল দাদা। জানতাম সময় মতো তুই আপত্তি করবি। আসলে তোকে তো আর সংসার চালাতে হয় না। ভবঘুরের মতো সারাদিন বাইরে ঘুরে বেড়াস আর 3 বেলা খাওয়ার সময় শুধু হাজির থাকিস। সেসব কোথা থেকে আসবে সেই চিন্তা তোর মাথায় আসে না, নাকি ভাবিস বড় ছেলে হয়েছি বলে সব দায়িত্ব ইন্দ্রজিৎ মিত্রের? বাগানের দিকটা বিক্রি হলে টাকাটা আমি নিজে নিতাম না, মায়ের নামে MIS করে দিতাম। নমিনি আমরা দুজনেই থাকতাম, কিন্তু এখন ইন্টারেস্টের টাকাটা সংসারের কাজে লাগতো। মা যা পেনশন পায় তাতে শুধু মায়েরটাই চলে, আর তোর টিউশনি টাকা তো তোর শখের আঁকার সরঞ্জাম কিনতেই ফুরিয়ে যায়। বৌমণি ব্যঙ্গের ঢঙে বলেছিল, ওর আঁকা নিয়ে কথা বলো না। লিওনার্দো দা ভিঞ্চির মতো না হলেও রবি বর্মা, যামিনী রায় কিংবা গণেশ পাইনের মতো বিখ্যাত তোমার ভাই হবেই হবে। ওর প্রেমিকার তেমনই ধারণা, তাই নয় শুভ? দাদা ঠোঁট উল্টে ছিল। যার নিজের খাবার সংস্থান নেই সে আবার প্রেম করছে। তোর মতো অপদার্থকে মন থেকে ঝেড়ে ফেলে দিতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে বড়লোকের ওই আদুরে মেয়ের। দাদার কথাটা যেভাবে সত্য হবে তখনও জানতো না। ওর বিশ্বাস ছিল তো অমৃতার ওপর, তাই এ ব্যাপারে কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল শুভজিৎ। গঙ্গার ধারে বসেও শান্তি নেই আজ শুভজিতের। মনের মধ্যে বারবার এসে ধাক্কা দিচ্ছে দাদা, বৌমণি আর অমৃতার বলা কথাগুলো। ভালোবাসাহীন এই পৃথিবীতে বাঁচার ইচ্ছা আজ আর
নেই, সামনে গঙ্গার প্রবাহমান জল, অথই অকুল ওই জলে একবার ঝাঁপ দিতে পারলেই সব জ্বালার অবসান হবে। বুকের মধ্যে একটা কষ্ট নিয়ে নিজের দুপুরের আঁকা ছবিটা বার করলো, মোবাইলে টর্চ জেলে ছবিটার পেছনের দিকে লিখল শেষ ছবি। মনটা আজ একদমই বসেনি শুভজিতের। ওর পাশে কখন যে একজন বয়স্ক বাউল এসে বসেছেন সেটাও খেয়ালই করেনি। চমক ভাঙল ওনার কথায়, তোমার মনের মধ্যে দেখছি ভালো রকম ঝড় উঠেছে। কি গো, ঠিক বলেছি তো বাবা? গাছের আড়াল থাকায় এদিকটায় আলো কম, আধো অন্ধকারে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না বক্তাকে। শুভজিতের গলায় বিস্ময় ঝরে পড়ল। কে আপনি? কি করে জানলেন আমার মনের খবর? জ্যোতিষ জানেন নাকি? কেউ কেটা কেউ নই আমি, একজন সামান্য বাউল। জ্যোতিষ টতিষও জানি নে, জীবনের অভিজ্ঞতায় তোমাকে দেখে যেটা মনে হলো সেটাই বললাম। তবে কি জানো বাবা, কোনটা শেষ সেটা আমরা কেউ জানি না, জানেন ওই ওপরওয়ালা। অভাবে তাড়নায় একদিন নিজের জীবন শেষ করতে গঙ্গার ঘাটে এসেছিলাম, কিন্তু তা হলো না। একজনের কথায় একতারাটা আরও শক্ত করে ধরলাম। এখন দিব্যি আছি, মনের সুখে গান গাই, অনেক মানুষের প্রশংসা পাই, ভালোবাসা পাই। ঈশ্বর যা জোটান খাই, যেখানে আশ্রয় দেন সেখানে রাত কাটাই। গান আমার ভালো লাগা, গানই আমার সুখ, তাই তার কৃপায় ওই নিয়েই আনন্দে আছি। আমি আপনার গান শুনেছি প্ল্যাটফর্মে, বেশ ভালো গান গান আপনি। তোমাকেও গাছতলায় বসে ছবি আঁকতে দেখেছি আমি, কিন্তু তোমার ওই শেষ ছবি লেখাটা দেখে ভালো লাগলো না। এমন কথা না লিখে রং তুলিটাকে আরও জোর দিয়ে ধরো, দেখো মনে আনন্দ আসবে। ওই দুনিয়ায় কেউ কারো নয়, সম্পর্ক সব স্বার্থের। আপন শুধু নিজের মন, তাকে ভালো রাখতে নিজের ভালো লাগাটাকেই আঁকড়ে ধরো, আরও বেশি করে দেখো, তাহলেই ভালো থাকবে। বাউলের বলা কথাগুলো নাড়িয়ে দিল শুভজিতের মনটাকে। পিঠে ব্যাগটা ঝুলিয়ে উঠে পড়ল। বাউল বললেন, আমার বকবকানি মনে হয় ভালো লাগছে না তোমার, তাই তাড়াতাড়ি উঠে পড়লে? কি ঠিক বলেছি তো? শুভজিৎ বলল, না, এবার আপনি ঠিক বলেননি। এখন শুধু আমি একা কোথাও যাচ্ছি না, যেতে হবে আপনাকেও। তাড়াতাড়ি উঠে পড়ুন, আপনার একতারাটা নিয়ে ওই আলোর দিকে চলুন। আপনার একটা গান শুনবো, তবে বসে গাইলে হবে না। যেভাবে নেচে নেচে আপনি গান করেন ঠিক সেইভাবেই প্রাণ খুলে গাইবেন। আমি সেই মুহূর্তের একটা ছবি আঁকবো, আমার জন্য এটুকু নিশ্চয়ই করবেন আপনি। একতারা নিয়ে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন বাউল। শুভজিতের পিছু পিছু এগিয়ে গেলেন জোরালো আলোর দিকে। আজ শুভজিতের জীবনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘ প্রতীক্ষার পর এই বছর একাডেমি অফ ফাইন আর্টস আয়োজিত অ্যানুয়াল এক্সিবিশনে স্থান পেয়েছে শুভজিৎ মিত্রের আঁকা বেশ কিছু ছবি। আর একটা বড় খবর হলো, সোনালী মিত্র আসছেন আজ ওর ছবির প্রদর্শনী দেখতে। কতদিন দেখেনি মাকে, প্রতি রাত্রেই নিয়মিত ফোন করে ও মাকে। মায়ের খোঁজ নেওয়ার পর নিজের খবর জানায়। ওরই এই একটা ফোনের জন্য মা যে কতটা উদ্গ্রীব হয়ে থাকে সেটা বোঝে শুভজিৎ। তাই যত ব্যস্ততাই থাক না কেন, রাত্রি 11টার পর মাকে ফোনটা করতে ভোলে না। এটাই মায়ের নির্দেশিত সময়। 11টার মধ্যে দাদা বৌদি শুতে চলে যায়। ওরা বেডরুমে দরজা বন্ধ করার পরই মা নিজের ঘরে বসে অপেক্ষা করতে থাকে ওর ফোনের জন্য। আসার সময় ইন্দ্রজিতের উদ্দেশ্যে একটা চিঠি লিখে এসেছিল শুভজিৎ। তাতেও জানিয়েছিল, নিজেকে যেদিন এই বাড়িতে ফেরার যোগ্য বলে মনে করব সেদিন ফিরব। বাগানের দিকটা বিক্রি করতে পারেনি ইন্দ্রজিৎ মিত্র ভাইয়ের একটা সিগনেচারের জন্য। সেই রাগে ভাইয়ের খোঁজ নেওয়ার চেষ্টাও করেনি এত বছরে। মায়ের জন্য খুব মন খারাপ করে শুভজিতের। দিনের পর দিন এইভাবে লুকিয়ে চুরিয়ে মাকে ফোন করে খোঁজ খবর পাওয়া আর কাছ থেকে দেখা এক নয়। যখনই মায়ের ছোঁয়া পাওয়ার ইচ্ছাটা তীব্র হয়ে উঠেছে, তখনই মাকে আনার জন্য গাড়ি পাঠাতে চেয়েছেও। অনেকবার ঘটেছে এমন ঘটনা, কিন্তু প্রতিবারই আপত্তি জানিয়েছে মা। একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলেছে, সময় হলেই আসবে। তারই সঙ্গে ওর কলকাতায় আসার উদ্দেশ্যের কথা, ওর বাবার স্বপ্নের কথা মনে করিয়ে দিয়েছে। সাধনা ছাড়া কখনো সিদ্ধি লাভ হয় না, তাই অন্য সব চিন্তা ছেড়ে নিজের কাজে মন দিতে বলেছে। আসলে মা হয়তো চায়নি কোনোভাবে ওর বর্তমান ঠিকানাটা জেনে যাক দাদা বৌমনি। কলকাতায় আসার পর দেখতে দেখতে 5.5 বছর পেরিয়ে গেছে। গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট থেকে MFA ডিগ্রি অর্জন করেছে ও। তবে এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে ওকে। আর্ট কলেজে ক্লাস করার সাথে সাথে রাত জেগে বিভিন্ন পত্রিকার ও বইয়ের প্রচ্ছদ এঁকেছে শুভজিৎ। কারণ কলকাতায় থেকে শিক্ষা সম্পূর্ণ করতে গেলে টাকার দরকার ছিল। ওর প্রচেষ্টা সার্থক হয়েছে। বিরাট সাফল্যের সঙ্গে শুধু ডিগ্রি লাভই করেনি ও, শিল্পী মহলে একজন ভালো শিল্পী হিসেবেও নাম ছড়িয়েছে শুভজিৎ মিত্রের। তবে শুভজিতের আজকের এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান ওর মায়ের। এসব কিছুই সম্ভব হতো না যদি না সোনালী মিত্র সেদিন তার শেষ সম্বলটুকু শুভজিতের হাতে
হাতে তুলে দিতেন। বেশ কবছর আগের ঘটনা হলেও সবটুকু মনে আছে শুভজিতের। গঙ্গার ধারে বসে রাত 10টার সময় বাউলের দেওয়া মুড়ি বাতাসা খেয়ে বাড়ি ঢুকেছিল শুভজিৎ। মা ওরই অপেক্ষায় বসেছিল বারান্দায়। শুভজিৎ উঠোনে পা রাখতেই মাকে উদ্দেশ্য করে দাদা বলেছিল, যাক, তাহলে তোমার আদরের ছোট ছেলের জন্য মিসিং ডায়েরিটার করতে হলো না। সারাদিন অনেক ওড়া উড়ি করে অবশেষে পাখি তাহলে কুলায় ফিরল। যাও যাও, যত্ন করে খেতে টেতে দাও। শুভজিৎ কারোর সঙ্গে কথা না বলে নিজের ঘরে ঢুকে পড়েছিল। না, সে রাত্রে খেতে কেউ ডাকেনি ওকে। খিদে যত না ছিল তার থেকে অনেক বেশি ছিল উপেক্ষিত হওয়ার যন্ত্রণা। সবাই খেয়ে শুয়ে পড়লে মা চুপি চুপি এসেছিল ওর ঘরে কয়েকটা বিস্কুট আর জল নিয়ে। বাবার এক কলকাতাবাসী বন্ধুর ঠিকানা লেখা একটা কাগজ আর ক্যাশ 1,25,000 টাকা ওর হাতে দিয়ে বলেছিল, ভোরের ট্রেন ধরে কলকাতায় চলে যা, এই কাকুর সঙ্গে দেখা করে বলবি সব। উনি খুব ভালো মানুষ, নিশ্চয়ই তোর জন্য কিছু করবেন। শুভজিৎ কাঁদতে কাঁদতে বলেছিল, এই টাকা তুমি কোথায় পেলে জানি না, তবে টাকাটা আমি নেব না। এইটুকুই তোমার সম্বল মা, তোমার দরকারে লাগবে। তাছাড়া আমাকে তুমি ওটা দিয়েছো জানলে দাদা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, সেটা আমি মেনে নিতে পারবো না। শাড়ির আঁচলে ওর চোখের জল মুছিয়ে দিয়ে মা বলেছিল, এই টাকাটা তোর বাবা আলাদা একটা সেভিংস অ্যাকাউন্টে রেখেছিল আমার নামে। তুই যেমন জানতিস না তেমনি ইন্দ্রও জানে না। আসল টাকাটা তুলেছি, তবে 8 বছরের সুদের টাকাটা রয়ে গেছে। সেটা দরকার হলে তুলতে পারবো। আর তোকে টাকাটা দিয়ে আমি কোনো অন্যায় করছি না। পেনশনে টাকাটা প্রায় পুরোটাই নিয়ে নেয় এখন ইন্দ্র, সংসার ওই চালায়, তাই আমাকে মাত্র 200 টাকা করে দেয়। এই জন্য কিছু দিতে পারি না তোকে। এটা নিয়ে যদি তোর বাবার স্বপ্ন পূরণ করতে পারিস তাহলেই আমার সুখ। আর কিছু চাই না আমি। ভোরে ট্রেন ধরতে হবে তোকে, এখন একটু ঘুমিয়ে নে। বেরোনোর সময় আমাকে যেন ডাকিস না, চুপি চুপি বেরিয়ে যাবি। মাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল সেদিন শুভজিৎ। রাতে আর শোয়নি। 4 ঘন্টা সময় ধরে সেদিনের আঁকা ছবি দুটোকে কমপ্লিট করেছিল। কলকাতায় এসে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে শুভজিৎ জেনেছিল বাবার বন্ধু মারা গেছেন 2 বছর আগেই। তার ছেলে বাড়িটা বিক্রি করে দিয়েছে। সেদিন বাউলের বলা কথাগুলো সাহসও জুগিয়েছিল শুভজিৎকে, তাই আশ্রয় না পেয়েও ভেঙে পড়েনি ও। একটা হোটেলে রাতটা কাটিয়েছিল। হোটেলের এক বয়ের মাধ্যমে সন্ধান পেয়েছিল একটা স্বল্প ভাড়ার মেসের। মেসে ওঠার পরের দিনই হাজির হয়েছিল গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটে। ভাগ্য সেদিন সত্যি সহায় ছিল শুভজিতের, তাই ওখানে গিয়ে দেখা পেয়েছিল একজন সহৃদয় অধ্যাপক ও গুণী শিল্পীর। সিনিয়র প্রফেসর ও আর্টিস্ট অজয় রক্ষী ধৈর্য ধরে শুনেছিলেন ওর সব কথা। তারপর নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন ওর মতো একজন সম্পূর্ণ অপরিচিত ছেলেকে। শুভজিৎ তাকে প্রশ্ন করেছিল, আপনি তো আমাকে চেনেন না, তাহলে কি করে আমার সব কথা বিশ্বাস করছেন আপনি? উনি বলেছিলেন, আমার সামনে বসে যখন আঁকছিলে তুমি, তখনই সব রকম পরীক্ষাই হয়ে গেছে তোমার, পরিচয়ও পেয়ে গেছি তোমার। আমি একটা কথা ভীষণভাবে বিশ্বাস করি, বংশ পরিচয় দিয়ে নয়, নিজের কাজের মাধ্যমেই মানুষ তার আসল পরিচয় দিতে পারে। অবাক হয়ে গিয়েছিল শুভজিৎ সেদিন অধ্যাপক অজয় রক্ষিতের কথা শুনে। ভর্তির ব্যাপারে অসুবিধা হয়নি শুভজিতের। গভর্নমেন্ট আর্ট কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য বয়সসীমা নির্ধারণ করা ছিল 23। ভাগ্যক্রমে 23 পূর্ণ হতে 40 দিন বাকি ছিল শুভজিতের। প্রথম একটা বছর অধ্যাপক অজয় রক্ষিতের বাড়িতে থেকেছে শুভজিৎ। ওনার সান্নিধ্যে থেকে আরও পরিণত করতে পেরেছে নিজেকে। এরপর হস্টেলে চলে এলে ওনার পরামর্শ নিয়েছে সবসময়। এতগুলো বছর ধরে এগিয়ে চলার লক্ষ্যে অবিচল থেকেছে শুভজিৎ। কাজের মধ্যে ডুবিয়ে রেখেছে নিজেকে। তবে সারাদিনের কাজের ফাঁকে ফাঁকে মনে পড়ে গেছে অমৃতার কথা। একটা দিনের জন্য ভুলতে পারেনি অমৃতাকে। অমৃতার বলা কিছু কথা খুব মনে পড়ছে আজ। অমৃতা প্রায়ই বলতো, তোর আঁকা ছবির যখন এক্সিবিশন হবে তখন আমি খুব সেজেগুজে বসে থাকবো সেখানে। এখনো কোথায় আছে, কেমন আছে কিছুই জানে না শুভজিৎ। মাকে জিজ্ঞেস করতে সংকোচ হয়, তাই জানতে পারেনি অমৃতার সম্বন্ধে কিছু। ও কষ্ট পাবে ভেবেই হয়তো মা নিজের থেকেও প্রসঙ্গটা তোলেনি কখনো। তবে অমৃতা সেদিনের ব্যবহার দেখেই বোঝা গিয়েছিল যে ও কোনো এস্টাবলিশ ছেলেকে বিয়ে করতে চায়। 5.5 বছর সময়টা কিছু কম নয়। এতদিন নিশ্চয়ই স্বামী সন্তান নিয়ে একটা গোছানো সুন্দর সংসার হয়েছে অমৃতার। তাই শুভজিৎ মিত্রের ছবির প্রদর্শনী হলো কি হলো না তা নিয়ে মাথা ব্যথা নেই এখন আর তার। তবে যেখানেই থাকুক অমৃতাও ভালো থাকুক, সেটাই শুভজিৎ নিজেও চেয়েছে। আজ প্রদর্শনীর 3য় দিন। সকাল থেকে কিছু প্রশ্ন শুভজিতের মনের মধ্যে বারবার উকি দিচ্ছে। মা কি দাদাকে এখন জানিয়ে দিয়েছে ওর MFA ডিগ্রি পাওয়া, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে জব পাওয়ার খবর? আর এই প্রদর্শনীর খবরটাও কি জানিয়েছে দাদার বৌমণিকে? ওরা কি আসবে আজ মায়ের সঙ্গে, নাকি মা একাই আসবে? এই ব্যাপারে কিছুই জানায়নি ওকে মা। শুধু বলেছে সময় মতো ঠিক পৌঁছে যাব, চিন্তা করতে হবে না তোকে। কেউ আসুক আর না আসুক, মা আসছে, এটাই ওর কাছে অনেক। যে দুজন মানুষের জন্য আজ এই জায়গায় পৌঁছতে পেরেছে শুভজিৎ, তারা দুজনেই উপস্থিত থাকছেন শুভজিতের ছবির প্রথম প্রদর্শনীতে।
অধ্যাপক অজয় রক্ষিত অবশ্য প্রথম দিন থেকে আসছেন, আজও এসে গেছেন। এক্সিবিশন শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত শুভজিতের আঁকা যে 5টা ছবি কেনার জন্য বুক করা হয়ে গেছে, তার মধ্যে একটা ছবি ওর বিশেষ ভালো লাগার। ছবিটা অমৃতার। ও কলেজে পড়ার সময় প্রথমবার এঁকেছিল শুভজিৎ। নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার চেষ্টায় সেই ছবি দেখেই আবার এঁকেছে এটা। দর্শকদের কাছে প্রচুর প্রশংসা পেয়েছে ওর আঁকা ছবিগুলো। পুরস্কারও যে মিলবে তা নিয়ে আশাবাদী ওর গুরু শিল্পী অজয় রক্ষিত। সব আনন্দ মায়ের সঙ্গে ভাগ করে নিতে চায় শুভজিৎ। তাই তো মায়ের আসার অপেক্ষায় পাল গুনে চলেছে। সোনালী মিত্রের কাছ থেকে ফোনটা আসার সঙ্গে সঙ্গে গেটের কাছে ছুটে এসেছে শুভজিৎ। মা একাই এসেছে। মাকে নামিয়ে দিয়ে গাড়িটা পার্ক করাতে নিয়ে গেল ড্রাইভার। গাড়িটা সম্ভবত ভাড়া করা। অনেক পরিবর্তন হয়েছে মায়ের চেহারার। বেশ রোগা হয়ে গেছে। মায়ের বয়স এখন হিসেব মতো 59, কিন্তু একটু বেশিই লাগছে দেখে। চুলে তখন সামান্য পাক ধরেছিল, এখন সিঁথির দুপাশে বেশ চওড়া রূপালী রেখা দেখা দিয়েছে। মাকে প্রণাম করে উঠে দাঁড়ালো শুভজিৎ। একা একাই আসতে হলো তোমাকে? হ্যাঁ, ইন্দ্রকে এখনো জানায়নি তোর কথা। অমৃতা বারণ করেছে। ওর বিশ্বাস নিউজ পেপারে তোর খবরটা পাবে ওরা। তার মানে অমৃতার সঙ্গে দেখা হয়েছিল তোমার এর মধ্যে? গেটের বাঁদিকে তাকিয়ে দেখ একবার, তাহলে তুইও দেখতে পাবি ওকে। শুভজিৎ চমকে উঠল সেদিকে তাকিয়ে। ও এগিয়ে যাচ্ছিল অমৃতার দিকে। সোনালী পথ আটকালেন। দাঁড়া, ওর কাছে যাওয়ার আগে কিছু কথা জেনে যা। তুই চলে আসার আগের দিন অমৃতাদের বাড়িতে গিয়ে ওকে অনেক অপমান করে এসেছিল ইন্দ্র। তোর চাকরি চেষ্টা না করার জন্য ওকেই দায়ী করেছিল। তাই ও ইচ্ছার বিরুদ্ধে অনেক কথা বলেছিল সেদিন তোকে। আমাকে ফোন করে ডেকে সব জানিয়েছিল। তোকে কলকাতা পাঠানোর বুদ্ধি ওর। ওর কথাতেই আমি দুপুরে ব্যাংকে গিয়ে টাকাটা তুলে এনেছিলাম। তবে আমার 75,000 টাকা ছিল, বাকি 50,000 টাকা ও দিয়েছিল। ওটাও নিজের জমানো টাকা। ওর অনুরোধেই আমি মিথ্যে কথা বলেছিলাম তোকে। আবার ওর অনুরোধেই এতদিন কিছু জানায়নি তোকে। অমৃতা বিয়ে না করার জন্য ওর বাড়িতে অশান্তি হয়েছে অনেক, তবুও বিয়ে করেনি ও। তবে এখন আর কেউ কিছু বলে না ওকে। MSc পাশ করার পর MBA করেছে ও। চাকরি পেয়েছে বছর 2 আগে। আজ ওদের বাড়ির গাড়িতেই এলাম আমরা। এই এক্সিবিশনটায় তোর আঁকা ছবি থাকছে জেনে অমৃতা যে কতটা খুশি হয়েছে তা তোকে বলে বোঝাতে পারবো না। মায়ের কথাগুলো শুনে একটা অদ্ভুত রকম অনুভূতি হচ্ছে শুভজিতের। অমৃতার ভালোবাসা এতটা খাঁটি ছিল? ভালোবাসার প্রতিযোগিতায় ওকে আজ সত্যি হারিয়ে দিল অমৃতা। অবশ্যই পরাজয়ে আনন্দ আছে, এভাবে বারবার হারাতে রাজিও। একরাশ ভালো লাগার সঙ্গে নিয়ে পায়ে পায়ে এগিয়ে গেল শুভজিৎ অমৃতার দিকে। ওদের একান্তে কথা বলতে দিয়ে সোনালী মিত্র সরে গেছেন। 5 বছর 7 মাস সময় পেরিয়ে গেছে ওদের শেষ দেখার পর। এতগুলো দিনেও এতটুকু বদলায়নি অমৃতার আচরণ। শুভজিৎ মিত্র ছাড়াও আরও কিছু নতুন শিল্পীর আঁকা ছবি রয়েছে প্রদর্শনীতে। সব ঘুরে ঘুরে দেখে এসে অমৃতা বলল, নিঃসন্দেহে সবাই যথেষ্ট ভালো শিল্পী, বাট ইউ আর দ্য বেস্ট। ওর গলায় সে আগের মতো একই রকম উচ্ছ্বাস। শুভজিৎ সকলের কান বাঁচিয়ে বলল, পাগলি কোথাকার। অমৃতা বলল, আমার স্বপ্ন সত্যি হয়েছে আজ। সবই মিলে গেছে, শুধু মেলেনি একটা ব্যাপার। দু চোখে কৌতূহল নিয়ে শুভজিৎ প্রশ্ন করল, কি? কি আবার? আমি তো এখনো অমৃতা দত্তই রয়ে গেছি, মিসেস মিত্র হয়ে ওঠা হয়নি। অমৃতার হাতে আলতো চাপ দিল শুভজিৎ। মিসেস মিত্র তো অন্যের কাছে, আর আমার কাছে আমার হৃদয় সাম্রাজ্যের সাম্রাজ্ঞী ছিলে, আছো আর আজীবন থাকবে। শুভজিতের মুখে তুমি সম্বোধনটা শুনতে খারাপ লাগলো না অমৃতার? মিষ্টি করে হাসলো। অনেকগুলো বছর পর অমৃতার দু চোখে ফুটে ওঠা মুগ্ধতায় আবার আপ্লুত হলো শুভজিৎ। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।